চলেন জি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যে মোট 12টি প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, পরিপূর্ণ যে আপনারা কায়দাটি পড়েছেন, পরিপূর্ণ কায়দাকে মিলিয়ে মোট 12টি প্রশ্ন আপনাদের এখানে আছে। যদি 12টি প্রশ্নকে আপনারা আসানভাবে সুন্দরভাবে করে নিতে পারেন, তো পরিপূর্ণ কিতাবটি আপনাদের সামনে একদম পানি পানি হয়ে যাবে। কি বললাম? মোট 12টি প্রশ্ন শুধু সামান্য যদি আপনি বুঝে নেন, বাস পুরো পুরো পরিপূর্ণ কিতাবটি আপনাদের কাছে একদম মুখস্থ ঠোঁটস্থ হয়ে যাবে। চলেন, এই 12টি প্রশ্নকে আপনাদের একটু মশ করিয়ে দেব। সর্বপ্রথম এখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে হারাকাত কাকে বলে। আপনারা পড়ে এসেছেন। ফার্স্ট নম্বর প্রশ্ন হলো যে হারাকাত কাকে বলে। প্রশ্ন হলো, আপনাকে যখন পরীক্ষা নেওয়া হবে আপনাকে ঠিক এমন ভাবে অ্যান্সার করা হবে, এমন ভাবে কোশ্চেন করা হবে যে হারাকাত কাকে বলে। তার অ্যান্সারে আপনি বলবেন যে জাবার, জের, পেশকে হারাকাত বলে। কি বললাম? আমার সাথে আপনারা বলেন, জাবার, জের, পেশকে হারাকাত বলে। আমার সাথে বলে, আমি প্রত্যেককে দেখতে পাচ্ছি। বলেন, জাবার, জের, পেশকে হারাকাত বলে। বাস, এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে হারাকাত কাকে বলে, আপনি কি বলবেন? জাবার, জের, পেশকে হারাকাত বলে। মাশাআল্লাহ। চলো, তাহলে আমরা প্রথমে বুঝলাম যে হারাকাত কাকে বলে। তারপরে এখানে এর সাথে প্রশ্ন দিয়েছে যে হারাকাতকে কেমন ভাবে পড়তে হয়। এখন আমরা বুঝলাম যে জাবার, জের, পেশকে তো হারাকাত বলে, কিন্তু এই হারাকাতের পড়াকে কেমন ভাবে পড়তে হয় এখানে প্রশ্ন আসছে। তো হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বললাম, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আমার সাথে আপনারা বলেন, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, বলেন আমার সাথে, বলেন হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া মাশাআল্লাহ নিষেধ। তাহলে সর্বফার্স্ট প্রশ্ন হলো 1 নম্বরে যে হারাকাত কাকে বলে। আমরা বুঝলাম যে জাবার, জের ও পেশকে হারাকাত বলে। প্রথম নম্বর প্রশ্ন, আপনাকে যখন পরীক্ষার প্রশ্ন করা হবে যে হুজুর আপনাকে পরীক্ষা নেবেন, আপনাকে জিজ্ঞেস করা হবে যে হারাকাত কাকে বলে, আপনাদের অ্যান্সার হবে, আপনাদের তার জবাব দেবেন যে জাবার, জের, পেশকে হারাকাত বলে। আবার যদি প্রশ্ন করে যে হারাকাতকে কেমন ভাবে পড়তে হবে, তখন আপনি অ্যান্সার দেবেন যে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বাস, এটুকু ক্লিয়ার হলো কিনা? আচ্ছা, চলেন দেখি। শরীফুল আহমেদ ভাই, আপনি বলেন হারাকাত কাকে বলে। জি, জবর জের পেশকে হারাকাত বলে। মাশাআল্লাহ, হারাকাতের পড়াকে কেমন ভাবে পড়তে হবে? হারাকাত হারাকাতের পড়া। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বাস, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। চলেন, তাহলে প্রথম নম্বর প্রশ্ন আমাদের ক্লিয়ার। দ্বিতীয় নম্বর প্রশ্নে যাচ্ছি। চলেন, হরফে মাদ্দা কয়টি ও কি কি। 2 নম্বর প্রশ্ন হলো যে হরফে মাদ্দা কয়টি ও কি কি। আমার কথা শুনতে পাচ্ছেন তো আপনারা? চলেন, হরফে মাদ্দা কয়টি ও কি কি। আপনাকে যখন প্রশ্ন করা হবে, তার অ্যান্সারে আপনি দেবেন যে হরফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। কি বললাম? হরফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আমার সাথে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে হরফে মাদ্দা কয়টি, আপনি কি বলবেন? হরফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, জি। ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তাহলে আপনি বুঝে নিচ্ছেন, যখন আপনাকে প্রশ্ন করা হবে পরীক্ষায় যে হরফে মাদ্দা কয়টি ও কি কি, তার অ্যান্সার আপনি বলবেন হরফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। যেমন আপনাকে প্রশ্ন করা হলো ঠিক আপনি ঠিক তেমনই অ্যান্সার দিয়ে দিলেন। এটুকু ক্লিয়ার? তাহলে সামনে যাব। হরফে মাদ্দা কয়টি ও কি কি, এটুকু ক্লিয়ার যে হরফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। চলে সামনে যাচ্ছি। এরপরে বলছে যে প্রত্যেকটি সংজ্ঞা বলুন। সংজ্ঞা মানে কি, কাকে বলে। আপনি যে বললেন যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, তো আলিফ মাদ্দা কাকে বলে, ইয়া মাদ্দা কাকে বলে?
অমাদ্দা কাকে বলে? চলেন, আলিফের ডান দিকে জাবার হলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমার সাথে বলেন, আলিফের ডান দিকে জাবার হলে তাকে, বলেন বলেন, আলিফ মাদ্দা বলে। মাশাল্লাহ। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। তাই হলো যে আলিফের ডান দিকে জাবার হলে তাকে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। আমি কিন্তু সবাইকে প্রত্যেককে দেখতে পাচ্ছি, তাই আপনারা ঠোঁট নাড়িয়ে পড়েন আমার সাথে, মুখস্থ করাবো। চলেন তাহলে, আলিফ মাদ্দা হলো। এখন যাচ্ছি ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের হলে তাকে বলে ইয়া মাদ্দা। কথা বুঝে এলো? ইয়া সাকিনের ডান দিকে জের হলে তাকে বলে ইয়া মাদ্দা। আর ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলুন আমার সাথে বলেন, ইয়া সাকিনের ডান দিকে জের হলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। তাহলে হলো, ইয়া সাকিনের ডান দিকে জের হলে তাকে বলে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে সর্বদা, বলেন, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। চলেন তাহলে, আলিফ মাদ্দা হলো, ইয়া মাদ্দা হলো। এখন আসছে ও মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে তাকে বলে ওয়াও মাদ্দা। কি বললাম? ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে তাকে বলে ওয়াও মাদ্দা। আর ওয়াও মাদ্দা কেও সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। আমি কিন্তু প্রত্যেককে দেখতে পাচ্ছি। তাহলে হলো যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, প্রত্যেকটি সংজ্ঞা তাহলে কি হলো, যে আলিফ মাদ্দা কাকে বলে? বলেন দেখি, সামিউজ্জামান ভাই। আস তাড়াতাড়ি তাড়াতাড়ি, অন্য ভাই আনমিউট করবেন না। আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর থাকলে, জবর জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে, তাকে মাশাল্লাহ, খুব আলিফ সুন্দর। মাদ্দা বলে। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া মাদ্দা বলে, ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে। বাস, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলুন দেখি, মইদুল ভাই আপনি বলেন ও মাদ্দা। যে ভাইয়ের নাম বলবো সঙ্গে সঙ্গে আনমিউট করবেন। আনমিউট করেন জলদি। অমাদ্দার ডান দিকে যদি পেজ থাকে তাকে ওয়াও অমাদ্দা বলে। সাকিনের ডান দিকে, ওয়াও অল সাকিনের ডান সাকিন, দিকে। অল সাকিনের ডান দিকে যদি পেজ থাকে তাকে অমাদ্দা বলে। অমাদ্দা এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। আমি যেমন বলছি তেমনটা মুখস্থ করেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে তাকে ওয়াও মাদ্দাহ বলে। ওয়াও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমার সাথে সবাই প্রত্যেকে বলেন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে তাকে ওয়াও মাদ্দাহ বলে। ওয়াও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। খুব সুন্দরভাবে ইয়াদ করেন, আপনাদের কিন্তু পরীক্ষাতে খুব ভালোভাবে পরীক্ষা নেওয়া হবে। তাহলে 2 নম্বর প্রশ্ন হলো যে হরফে মাদ্দা কয়টি ও কি কি? আমরা মুখস্থ করলাম হরফে মাদ্দা 3টি। মাশাল্লাহ। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, মাশাল্লাহ। ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। আনমিউট করবেন না, মাইক অফ রেখে বলবেন। আচ্ছা, মাশাল্লাহ। তাহলে হলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। এখন সংজ্ঞাতে যাব। যদি বলা হয় আলিফ মাদ্দা কাকে বলে, আমরা বললাম এখন যে আলিফের ডান দিকে জাবার হলে তাকে আলিফ মাদ্দা বলে। মাশাল্লাহ রবিউল ভাই, আমি আমি দেখতে পাচ্ছি। এবং আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টানতে পড়তে হয়। ইয়া মাদ্দা কাকে হলো? ইয়া সাকিনের ডান দিকে জের হলে তাকে ইয়া মাদ্দা বলে। মাশাল্লাহ। আর ইয়া মাদ্দাকেও ঠিক এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। তাহলে আলিফ মাদ্দা হলো, ইয়া মাদ্দা হলো। ও মাদ্দা, ও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে, মাশাল্লাহ, পেশ হলে তাকে বলে ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, খুব সুন্দর। চলেন তাহলে 2 নম্বর প্রশ্ন আমরা হয়ে গেল। আমরা আমরা সামনে এগোচ্ছি। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল যে হারাকাত কাকে বলে এবং হরফে মাদ্দা কাকে বলে। সামনে যাচ্ছি। আপনাদের ক্লিয়ার হলো কিনা যে হরফে মাদ্দা? চলেন সামনে যাচ্ছি তাহলে। 3 নম্বর প্রশ্ন। এখন 3 নম্বর প্রশ্ন আসছে খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ। খাড়া জাবার খাড়া জের
উল্টো পেশ কোনটি কার সমতুল্য? একদম সহজ ভাষা, আমি একদম প্রতিটা কায়দাকে আপনাদের একদম পানি পানি করে দেবো, শুধু বুঝে নেবেন, আমার সাথে পড়বেন, কিচ্ছু একদম সবকিছু নোটস্থ করে দেবো। 3 নম্বর প্রশ্ন কি আসছে? খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ কোনটি কার সমতুল্য? চলেন, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাস, কথা ক্লিয়ার কিনা? খাড়া জাবার, বলেন বলেন, আলিফ মাদ্দার সমতুল্য। মাশাল্লাহ। তাই খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতন, মাশাল্লাহ, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রবিউল ভাই একাই পড়ছে আমি দেখতে পাচ্ছি, আর অন্য ভাই পড়ছেন না। পড়ে, সবাই পড়ে, আমি সবাইকে দেখতে চাই। তাহলে খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। চলেন তারপরে খাড়া জের। এখন আসছে খাড়া জের। খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, তাই খাড়া জের কেও ইয়া মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। খাড়া, তাহলে হলো খাড়া জের কার সমতুল্য? ইয়া মাদ্দার সমতুল্য। হুম, তাই খাড়া জের কেও ইয়া মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। চলেন তারপরে আসছি উল্টো পেশ। উল্টো পেশ, উল্টো পেশ, মাশাল্লাহ, আমার বলার আগে মইদুল ভাই বলে দিয়েছেন, উল্টো পেশ অমাত্রার সমতুল্য। উল্টো পেশ অমাত্রার সমতুল্য, তাই উল্টো পেশ কেও অমাত্রার মতন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। তাহলে 3 নম্বর প্রশ্ন হলো খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ কোনটি কার সমতুল্য হলো? সে দেখি, আহ ইসমাইল শেখ ভাই আনমিউট করেন। আচ্ছা, আমি কোনো ভাইয়ের হাত নেবো না, হাত তুলবো না। আমি যে ভাইয়ের নামগুলো শুধুমাত্র চাই, তাড়াতাড়ি আনমিউট করবেন, যে ভাইয়ের পারমিশন দিলাম। সে ইসমাইল ভাই কোথায় গেল? আচ্ছা, যাই হোক, ইসমাইল শেখ ভাই আনমিউট করবেন, আমি পারমিশন দিয়েছি। বলেন, খাড়া খাড়া জবর কার সমতুল্য? বলেন বলেন, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই আলিফ মাদ্দার মতন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাল্লাহ। চলেন দেখি, খাড়া জের, তাহলে কার সমতুল্য? খাড়া জের, আপনারা বলেন, ইয়া মাদ্দার সমতুল্য। মাশাল্লাহ, আক্তারুল ভাই সুন্দর বলেছেন, ইয়া মাদ্দার সমতুল্য, তাই খাড়া জের কেও ইয়া মাদ্দার মতন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন, মাশাল্লাহ। উল্টো পেশ কার সমতুল্য? অ মাদ্দার সমতুল্য, তাই উল্টা পেশ কেও অ মাদ্দার মতন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। তাহলে 3 নম্বর প্রশ্ন ক্লিয়ার? প্রত্যেকে প্রত্যেকে মাথা নেড়ে দেখাবেন, 3 নম্বর প্রশ্ন ক্লিয়ার? চলেন, মাশাল্লাহ। জামাল ভাই অত মাথা নাড়াবেন না। চলেন 4 নম্বর প্রশ্ন, হরফে লিন কয়টি ও কি কি? 4 নম্বর প্রশ্ন আসলো যে হরফে লিন কয়টি ও কি কি? মাশাল্লাহ, অনেক ভাই হাত দিয়ে দেখিয়ে দিয়েছেন। হরফে লিন দুইটি, হরফে লিন দুইটি, ওয়াউলিন ইয়ালিন। আর কি অন্য কোনো লিন আছে নাকি? মানে বাচ্চাবেলায় অনেক বলতাম বুরুলিন ভ্যাসলিন, অনেক কিছু বলতাম। তো যাই হোক, তাহলে হরফে লিন দুইটি, ওয়াউলিন ইয়ালিন। আপনাকে যখন পরীক্ষার সময় আপনাকে কোশ্চেন করা হবে যে হরফে লিন কয়টি, আপনি তার অ্যান্সারে দেবেন হরফে লিন দুইটি, ওয়াউলিন ও ইয়ালিন। তখন আবার আপনাকে প্রশ্ন করা হলো যে হরফে লিনকে কেমন ভাবে পড়তে হয়? মাশাল্লাহ, আমি বলছি হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হয়েছে? এবার আপনাকে আপনারা বলেন হরফে লিন কয়টি? মাশাল্লাহ, হরফে লিন দুইটি। আমি যেমন ভাবে বলছি ঠিক এইভাবে মুখস্থ করবেন, তত এইভাবে অ্যান্সার দিলে তবে আপনার প্রশ্ন অনেকে পাবেন। ধরেন, হরফে লিন দুইটি, ওয়াউলিন ও ইয়ালিন। মাশাল্লাহ, হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাল্লাহ। তাহলে 4 নম্বর প্রশ্ন হলো যে হরফে লিন কয়টি এবং কি কি? তাহলে হলো আমরা আমরা অ্যান্সার দিলাম হরফে লিন দুইটি, ওয়াউলিন ও ইয়ালিন। মাশাল্লাহ। তো হরফে লিনকে কেমন ভাবে পড়তে হয় প্রশ্ন করলো, আমরা অ্যান্সার দেব হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাল্লাহ, ইয়াকুব ভাই। তাহলে 4 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলো। সামনে কি যাব? আপনার মাথা নেড়ে দেখাবেন।
আফরিন ভাই, 4 নম্বর প্রশ্ন ক্লিয়ার কিনা, সামনে যাবো তো আবার বলবো। হরফে লিন দুইটি, ওয়াও লিন, ইয়া লিন। এবং প্রশ্ন হরফে লিনকে কেমন ভাবে পড়তে হবে? হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, মাশাল্লাহ। তাহলে 4 নম্বর প্রশ্ন ক্লিয়ার। ফার্স্ট প্রশ্ন ছিল আমাদের যে হারাকাত কাকে বলে, আমরা পড়ে এসেছি জাবার জের পেশকে হারাকাত বলে। এবং হারাকাতকে কেমন ভাবে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, মাশাল্লাহ। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। পরিপূর্ণ বাক্যটি বলবেন, আমি যেমন বলছি পরিপূর্ণ বাক্যটি বলবেন, তবে নাম্বার কিন্তু ফুল পাবেন। আপনাকে প্রশ্ন করলো যে হারাকাত কাকে বলে, আপনি বললেন জাবার জের পেশকে বলা হয় হারাকাত। আবার প্রশ্ন করলো যে হারাকাতকে কেমন ভাবে পড়তে হয়, আপনি বললেন হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, মাশাল্লাহ। আর দ্বিতীয় প্রশ্ন, হরফে মাদ্দা কয়টি ও কি কি? আমরা পড়লাম হরফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, মাশাল্লাহ। এখন বলছে প্রত্যেকটি সংজ্ঞা বলেন। তো আলিফের সংজ্ঞা, আমরা আলিফ মাদ্দার সংজ্ঞা বলবো যে আলিফের ডান দিকে জাবার হলে, জাবার হলে থাকলে বলবেন না কেউ, জাবার হলে তাকে বলে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, মাশাল্লাহ। চলেন, আলিফ মাদ্দার সংজ্ঞা হলো। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের হলে তাকে বলে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকেও ঠিক 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে হলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা। এখন আসছে ও মাদ্দা। ও মাদ্দা কাকে বলে? ও সাকিনের ডান দিকে পেশ হলে তাকে বলে ওয়াও মাদ্দা। ও মাদ্দাকেও সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, মাশাল্লাহ। তাহলে হলো 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, খাড়া জবর খাড়াজের উল্টো পেশ কোনটি কোনটি কার সমতুল্য? খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য। বলেন খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, মাশাল্লাহ মুজাম্মিল ভাই। খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। আচ্ছা, একটি বিষয়, খাড়া জবর যখন বলছি আমরা, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য এই পর্যন্ত বলে আমরা চলে আসবো না। খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই আলিফ মাদ্দার মতন 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক এইভাবে মুখস্থ করেন, আমি যেমন ভাবে পড়ছি এইভাবে পরিপূর্ণ বাক্যটি মুখস্থ করবেন। খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই আলিফ মাদ্দার মতন খাড়া জবরকেও 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হলো? চলেন, খাড়া জের। খাড়া জের কার সমতুল্য? খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। হলো? খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, মাশাল্লাহ। তাই খাড়া জের কেও 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। উল্টা পেশ, উল্টা পেশ কি? উল্টা পেশ কার সমতুল্য বলেন বলেন? মাশাল্লাহ, ও মাদ্দার সমতুল্য। তাই ও মাদ্দার মতন উল্টা পেশকেও 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাস এই পর্যন্ত ক্লিয়ার? চলে, 4 নম্বর প্রশ্ন আসলো যে হরফে লিন কয়টি ও কি কি? হরফে লিন 2টি, ওয়াউলিন ও ইয়ালিন, মাশাল্লাহ। হরফে লিন 2টি, ওয়াউলিন ও ইয়ালিন। আচ্ছা, ওয়াউলিন হরফে লিনকে কেমন ভাবে পড়তে হয়? এখানে প্রশ্ন করছে যে হরফে লিনকে, শেখ রবিউল আলী ভাই স্ক্রিনের উপর লিখবেন না ভাই, শুধু আমি নয় সমস্ত ভাই কিন্তু দেখতে পাচ্ছি, লিখবেন না ভাই। আচ্ছা, হরফে লিনকে কেমন ভাবে পড়তে হয়? হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। কি বললাম? হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। বাস এই পর্যন্ত 4টে প্রশ্ন ক্লিয়ার কিনা? মাথা নেড়ে দেখাবেন আপনারা, মাথা নেড়ে দেখাবেন, সামনে প্রশ্ন যাব। 4টে প্রশ্ন ক্লিয়ার কিনা? চলেন, মাশাল্লাহ। 5 নম্বর প্রশ্ন আসবে এখানে, র কে কখন পুর এবং কখন বারিক পড়তে হয়? একদম সহজ ভাষা বুঝিয়ে দেবো। 5 নম্বর প্রশ্ন হলো, র কে কখন পুর এবং কখন বারিক পড়তে হয়? একদম সহজ পদ্ধতি, যখন বোঝেন। রর উপরে
রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়। কি বললাম? রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়, মাশাল্লাহ। আর রর নিচেই জের হলে র বারিক হয়। একটা একটা হলো। আবার রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়, মাশাল্লাহ। আর রর নিচেই জের হলে র বারিক হয়, মাশাল্লাহ। তাহলে এটুকু ক্লিয়ার আমাদের, যে রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়, রর নিচেই জের হলে র বারিক হয়। একটা একদম সহজ পদ্ধতি, যে রর উপরে জাবার অথবা, বলেন বলেন বলেন, পেশ হলে র পুর হয়, মাশাল্লাহ। আর রর নিচেই জের হলে র বারিক হয়। তাহলে একটা হলো। আচ্ছা, তাহলে রপুর হওয়ার আমরা একটা কথা বুঝলাম, রপুর এবং র বারিকের। রর উপরে জাবার অভ্যেস থাকলে রপুর, রর নিচে জের হলে র বারিক। চলেন দ্বিতীয়টা। র সাকিনের আগে, র সাকিনের আগে জাবার অথবা পেশ হলে র পুর হয়, মাশাআল্লাহ। তাহলে বুঝলাম র সাকিনের আগে জাবার অথবা পেশ হলে র পুর হয়। জি। তাহলে র সাকিনের আগে জের অথবা পেশ হলে র পুর হয়। আর র সাকিনের পূর্বে বা আগে যদি জের হয় তাহলে র বারিক হয়, মাশাআল্লাহ, একদম ক্লিয়ার। তাহলে বুঝলাম আমরা যে র, ধরেন এই র, র সাকিনের পূর্বে, এখানে র সাকিন আছে, এর আগে যে অক্ষরটি আসবে, ধরেন এখানে বা এসছে, এর নিচে জাবার আসুক বা পেশ আসুক, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হবে। আর র সাকিনের পূর্বে যদি জের হয় তাহলে র বারিক হবে, মাশাআল্লাহ। তাহলে দুটো ক্লিয়ার হলো কিনা? র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র, বলেন বলেন, পুর হবে, মাশাআল্লাহ। আর র সাকিনের আগে যদি জের হয় র বারিক হবে। দুটো হলো, দুটো হলো। তাহলে একটা হলো রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর, রর নিচে জের হলে র বারিক। 2 নম্বর হলো র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর, র সাকিনের পূর্বে জের হলে র বারিক। বাস, এই দুটো ক্লিয়ার কিনা? চলেন তারপরে 3 নম্বর। 3 নম্বর, র সাকিনের পূর্বে জের এবং পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাহলে র পুর হবে। আমার সাথে বলেন, র সাকিনের পূর্বে জের এবং পরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাহলে র পুর হবে, মাশাআল্লাহ। তাহলে বুঝলাম যে র সাকিনের পূর্বে জের, মানে এখানে বারিক হওয়ার কথা ছিল, কিন্তু পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাহলে র পুর হবে, মাশাআল্লাহ। তো হরফে মুস্তালিয়া 7টি অক্ষর কি কি ইয়াদ করেন আপনারা? হ, সদ, জদ, গইন, ত, কফ, জ। হলো কিনা? আমার সাথে আরো একবার বলেন। খ, সদ, জদ, গইন, ত, কফ, জ। হরফে মুস্তালিয়া 7টি অক্ষর: খ, সদ, জদ, গইন, ত, কফ, জ। হলো ক্লিয়ার এটুকু?
যে র সাকিনের পূর্বে জের এবং পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাহলে র পুর হবে। মাশাআল্লাহ। তাহলে 5 নম্বর প্রশ্নটা আমাদের ক্লিয়ার কিনা? 3টি অপশন। রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে, রর নিচে জের হলে র বারিক হবে। দেখি, মিঠু শেখ ভাই আপনি আনমিউট করবেন। মিঠু শেখ ভাই আপনি আনমিউট করবেন, আপনাকে পারমিশন দিয়েছি। হ্যাঁ হুজুর। বলেন, 2 নম্বরটা বলেন। র সাকিনের পূর্বে। র সাকিনের পূর্বে জাবার ও পেশ থাকলে পুর হয়, জি। ও নিচে জের থাকলে বারিক হয়। নিচে নয়, র সাকিনের আগে পরিপূর্ণ বাক্যটি বলবেন। র সাকিনের আগে জাবার অথবা পেশ হলে র পুর হবে, র সাকিনের হ্যাঁ, পূর্বে জের হলে র মাশাআল্লাহ বারিক হবে। ঠিক আছে জি। চলেন তারপরে দুটো হলো ক্লিয়ার। 3 নম্বরটা বললাম যে র সাকিনের পূর্বে জের এবং পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাহলে র পুর হবে। মাশাআল্লাহ। তাহলে 5 নম্বর প্রশ্ন ক্লিয়ার কিনা, সামনে যাব। চলেন 6 নম্বর প্রশ্নে যাচ্ছি। 6 নম্বর প্রশ্ন হলো আল্লাহ শব্দের লামকে কখন পুর এবং কখন বারিক পড়তে হয়। আমি বলবো ফার্স্ট আপনারা শুনে নেবেন, তারপরে ইয়াদ করবেন। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে জাবার অথবা পেশ হলে আল্লাহ শব্দ পুর হয়, মানে ল করে পড়তে হয়। হয় কি না? আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে যদি জাবার অথবা পেশ হয় তাহলে পুর হবে, মানে ল করে পড়তে হবে। আর আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে যদি জের হয় তাহলে বারিক হবে, মানে লা করে পড়তে হবে। কি বললাম? আল্লাহ শব্দের লাম মুসাদ্দাত মানে লাম তাসদিদ ওয়ালা যে লামটা। আচ্ছা চলেন এখানে দেখাচ্ছি, দেখেন। এই যে আল্লাহ শব্দটি আছে, এই আল্লাহ শব্দের লাম মুসাদ্দাত মানে লাম তাসদিদ, যে লামের উপরে তাসদিদ আছে সেই লামটাকে বলা হয় লাম মুসাদ্দাত পরিপূর্ণ গঠনটা কি। তো আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে যদি জাবার অথবা পেশ হয় তাহলে আল্লাহ শব্দ পুর হবে, মানে ল পড়তে হবে। জি। আর আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে যদি জের হয় তাহলে বারিক হবে, মানে লা পড়তে হবে। মাশাআল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ শব্দের লাম কখন পুর এবং কখন বারিক হয়। দেখি, মুজাম্মিল হক ভাই আনমিউট করেন, আপনাকে পারমিশন দিয়েছি। জি বলেন। জি হুজুর। হাজি হুজুর, লাম বলেন আল্লাহ শব্দের অর্থে লাম কখন পুর হয় এবং কখন বারিক হয়। যখন আপনার লাম অর্থে না জি, বাক্যটি লাম পরিপূর্ণ গঠন ঠিক করতে আছে। হবে, তবে আপনি পরীক্ষা নাম্বার পাবেন। আমি বলছি আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে যদি জাবার অথবা পেশ হয় তাহলে পুর হবে, মানে ল পড়তে হবে। যার আমার যাবার থাকলে পুরো হবে, ঠিক জের থাকলে বারিক হবে। বাস। তাহলে আমি যেমন বললাম আমার সাথে আরো একবার আপনারা সবাই বলেন। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে যদি জাবার অথবা পেশ হয় তাহলে আল্লাহ শব্দ পুর হবে, মানে ল করে পড়তে হবে। আর আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে যদি জের হয় তাহলে বারিক হবে, মানে লা করে পড়তে হবে। বাস, এই 6 নম্বর প্রশ্ন পর্যন্ত। এই 6টা প্রশ্ন আপনাদের হল হলো কিনা বলেন, হাত তুলে দেখাবেন। ফার্স্ট প্রশ্ন হয়েছে যে হারাকাত কাকে বলে। মাশাআল্লাহ। হরফে মাদ্দা কয়টি কি কি হয়েছে? হরফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়া মাদ্দা পড়েছি।
মাশাআল্লাহ। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ কোনটি কার সমতুল্য আমরা পড়েছি? খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, খাড়াজের ইয়া মাদ্দার সমতুল্য এবং উল্টা পেশ অ মাদ্দার সমতুল্য। মাশাআল্লাহ। তারপর বললাম হরফে লিন কয়টি ও কি কি? হরফে লিন দুইটি। মাশাআল্লাহ। হরফে লিনকে কেমন ভাবে পড়তে হয়? হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আমি যেমন বলছি যদি এরকম কথা বলেন তবে কিন্তু আপনারা পরীক্ষা পরিপূর্ণ ফুল ফুল নাম্বার পাবেন, বাক্য গঠন করবেন। যে হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। শুনুন হলো 4 নম্বর। 5 নম্বর প্রশ্ন হলো র কে কখন পুর কখন বারিক? একদম তিনটে কাজে খুব সহজ পদ্ধতি। রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর, রর নিচে জের হলে র বারিক। একটা হয়ে গেল। র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হবে, এবং র সাকিনের পূর্বে যদি জের হয় তাহলে র বারিক হবে। মাশাআল্লাহ। দুটো হলো। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বরে আসছে যে র সাকিনের পূর্বে জের এবং পরে বলেন বলেন হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসলে তাহলে র পুর হবে। র সাকিনের পূর্বে জের এবং পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসলে তাহলে র পুর হবে। বাস এইটুকু ক্লিয়ার কিনা রর পুর বারিকের কায়দাটা? তিনটে একদম সহজ পদ্ধতি। চলেন, মাশাআল্লাহ, আপনার হাত তুলে দিয়েছেন। 6 নম্বর প্রশ্ন যেটা এসেছে, আল্লাহ শব্দের লামকে কখন পুর এবং কখন বারিক পড়তে হবে? আমি বললাম আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে যদি জাবার অথবা পেশ হয় তাহলে পুর হবে। মাশাআল্লাহ, মানে ল করে পড়তে হবে। আর আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে যদি জের হয় তাহলে বারিক হবে, মানে লা করে পড়তে হবে। বাস এই 6টা প্রশ্ন আপনাদের দেয়া হলো। 1 থেকে নিয়ে 6টা প্রশ্ন আপনারা খুব সুন্দরভাবে পড়ে আসবেন, মুখস্থ করে আসবেন, এবং আগামীকাল আপনাদের রাত 8টা, ঠিক 8টা থেকে 9টা পর্যন্ত বড় হুজুর নিজেই আসবেন এবং এই 6টা প্রশ্ন আপনাদের থেকে শুনবেন এবং বাকি যে 6টা আছে এই 6টা আপনাদেরকে আবার মুখস্থ করাবেন। ঠিক আছে জি? এই যে 1 থেকে 6 পর্যন্ত আপনাদের পড়ানো হয়েছে, এই 6টা আপনাদেরকে ভিডিও গ্রুপে দেওয়া হবে, ভিডিওটি সুন্দরভাবে দেখে নেবেন এবং খুব সুন্দরভাবে আপনারা মুখস্থ করে আসবেন। আগামীকাল আবার বড় হুজুর রাত 8টা থেকে 9টা পর্যন্ত আপনাদের লাইভে নিয়ে আসবেন এবং বাকি যে 6টা আছে এই 6টা পড়াবেন এবং এই 6টা আপনাদের কাছ থেকে ধরবেন। প্রত্যেকে বুঝে আসছে কি? আপনারা হাত তুলে দেখাবেন। 6টা প্রশ্ন বুঝে এসছে আপনাদের? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন তাহলে বুঝতে সমস্যা, 6টা প্রশ্ন জি ঠিক আছে। 6টা প্রশ্ন বুঝতে সমস্যা নেই। 6টা প্রশ্ন খুব সুন্দরভাবে ইয়াদ করে আসবেন। এই 6টা প্রশ্ন আগামীকাল বড় হুজুর শুনবেন এবং বাকি যে 6টা আছে একদম সহজ পদ্ধতিতে আপনাদের মুখস্থ করাবেন। একদম সহজ ভাষা বুঝিয়ে দিয়েছি। আর বাক্য পরিপূর্ণ গঠনভাবে করবেন যেমন আমি আপনাদেরকে বলে দিয়েছি। যে জাবাজ জের পেশকে বলা হয় হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাস কথা ক্লিয়ার। মানে হরফে মাদ্দা কয়টি ও কি কি আপনাকে প্রশ্ন করা হলে একদম চোখ মুজিয়ে বলে দেবে। হরফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। আলিফের ডান দিকে জাবার হলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের হলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকেও ঠিক 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন, অ সাকিনের ডান দিকে পেশ হলে তাকে অ মাদ্দা বলে। অ মাদ্দাকে সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। বুঝছে? খারাজ জবর খারাজের উল্টা পেশ কোনটি কার সমতুল্য? খারাজ জবর আলিফ মাদ্দার সমতুল্য। এরকম বলবে, খারাজ জবর আলিফ মাদ্দার সমতুল্য। তাই আলিফ মাদ্দার মতন 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মইদুল ভাই পড়েন। তা খারাজের কার সমতুল্য? ইয়া মাদ্দার সমতুল্য। মাশাআল্লাহ। তাই ইয়া মাদ্দার মতন 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। উল্টা পেশ অ মাদ্দার সমতুল্য। অ মাদ্দার সমতুল্য। তাই অ মাদ্দার মতন 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ আখতারুল ভাই। তাহলে হলো যে
যে খারাজ জবর খারাজের উল্টা পেশ কোনটি কার সমতুল্য হয়ে গেছে? খারাজ জবর আলিফ মাদ্দার সমতুল্য, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, আর উল্টা পেশ অ মাদ্দার সমতুল্য। এখন চলে আসছি, আপনাকে প্রশ্ন করা হলো যে হরফে লিন কয়টি ও কি কি? আপনারা অ্যান্সার দেবেন হরফে লিন দুইটি। আক্তারুল ভাই তিনটি বলছেন। হরফে লিন দুইটি, মাশাআল্লাহ মুজাফিল ভাই। হরফে লিন দুইটি, অলিন ও ইয়ালিন, মাশাআল্লাহ। তাহলে কি হলো? হরফে লিন দুইটি, অলিন ও ইয়ালিন। চলো আবার আপনাদের প্রশ্ন করা হলো যে হরফে লিনকে কেমন ভাবে পড়তে হবে? হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, মাশাআল্লাহ। এই পর্যন্ত শেষ। এবারে আসছে রর কায়দা, যে র কে কখন পুর এবং কখন বারিক পড়তে হবে। তিনটে একদম সহজ পদ্ধতি আমি বলেছি। রর উপরে, প্রথমে ফার্স্ট ধরবো রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে, রর নিচে জে হলে র বারিক হবে। একটা হয়ে গেল। 2 নম্বর আসছে র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হবে, র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে, মাশাআল্লাহ। দুটো ক্লিয়ার। 3 নম্বর চলে আসছি, র সাকিনের পূর্বে জের এবং পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাহলে র পুর হবে, মাশাআল্লাহ। তাহলে এটুকু ক্লিয়ার। লাস্ট 6 নম্বর প্রশ্ন আসছে যে আল্লাহ শব্দের লাম কখন পুর এবং কখন বারিক হবে। পরিপূর্ণ ফুলফুল অ্যান্সার দেবেন যে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে, বাক্যটি ইয়াদ করেন, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে যদি জাবার অথবা পেশ হয় তাহলে লাম পুর হবে, মানে ল করে পড়তে হবে, মুখ গোল করে। আর আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে, এটুকু ইয়াদ করবেন, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে যদি জের হয় তাহলে বারিক হবে, মানে লা করে পড়তে হয়। বাস, এটুকু একদম ক্লিয়ার এসছেন? প্রত্যেকের বুঝে এসছেন? যে মাথা নেড়ে দেখাবেন। শোনেন, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এই 6টা প্রশ্ন আপনারা খুব সুন্দরভাবে মুখস্থ করে আসবেন পরীক্ষাতে। আপনাদের সুন্দরভাবে পরীক্ষা দেবেন, ফুল অ্যান্সার দেবেন, এবং আগামীকাল রাত 8টা থেকে 9টা ইনশাল্লাহ বড় হুজুর আবারও আসবেন। এই 6টা প্রশ্ন আপনাদের থেকে শুনবেন এবং বাকি 6টা আরো সহজ পদ্ধতিতে কিভাবে আপনাদেরকে বোঝানো যায় সেটা আপনাদেরকে বুঝিয়ে দেবেন। ঠিক আছে জি, সবাই ভালো থাকবেন তাহলে, এইটুকুই। ঠিক আছে জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।